সিরাত ভয়ে গুটিয়ে গেল। থরথর করে কেঁপে উঠল সারা শরীর। সাফওয়ান বেশ জোরেই গলায় কাচের টুকরো চেপে ধরে আছে। সিরাতের চোখ থেকে পানি পড়ছে অবর্ত। নাক টেনে টেনে ভাবছে, আর কত মুখোশধারী লোক দেখবে সে। ক্ষণিক পরে সাফওয়ান ছেড়ে দিল সিরাতকে। হাতের কাজ এক ঝটকায় দূরে ফেলে দিয়ে সিরাতের বাহু ঝাঁকিয়ে বলল, তুই বরং না খেয়েই মতারা চিহ্ন রে যা, আজ সারাদিন তুই এ রুমেই বন্দী থাকবি। দেখি কত না খেয়ে থাকতে পারিস। চিল্লিয়ে গলা ভেঙে গেলেও কেউ তোকে ভাত দিবে না। প্রস্তুত হো বিয়ের জন্য। বাই। হনহন করে বেরিয়ে যাওয়ার সময় সামনের গ্লাসটাও দূরে ছুঁড়ে মাতারা চিহ্ন রল। অতঃপর সাফওয়ান বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে কোথায় যেন চলে যায়। দারোয়ানকে কঠোর গলায় বলল, একটি কাকপক্ষী আসলেও ভেতরে যেতে না দিতে। এদিকে সিরাত দৌড়ে দরজায় অবর্ত তারা চিহ্ন পোপর মেরে জোরে জোরে বলল, দরজা খুলে দিন প্লিজ। এমন করছেন কেন? আমাকে আটকিয়ে রাখলে কি লাভ? ছেড়ে দিন, আপনার দুটো পায়ে পড়ি। উদ্ধৃতি চিহ্ন। আজ হঠাৎ করেই মাথার উপরের মস্ত বড় আকাশের মন খারাপ। একটানা মুষলধারে বৃষ্টি পড়ছে। বিকেলের গধূলি আলো অদৃশ্য হয়ে প্রকৃতি এখন হয়েছে কুটকুটে কালো। বাইরে তাকালেই মনে হচ্ছে রাত নেমেছে অনেক আগেই। প্রমুখ রেস্টুরেন্টের ভেতরে থাই গ্লাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুহাত ভাঁজ করে থুতনি ঠেকিয়ে কি যেন ভাবছে। সে এখানে এসেছে কিছুক্ষণ আগেই। আজ হুট করেই মনে হচ্ছে বৃষ্টি যেমন মধুর ঠিক তেমনি কিছু কিছু সময় মন খারাপের কারণ। আজ বড্ড অস্থিরতা এই বুকে। সেই অস্থিরতার কারণ বুঝি শুধুই সিরাত। প্রমুখ হাসল মনে মনে। কখনো বৃষ্টির পানি তার সহ্য হয় না। জীবনে কখনো ভিজেছে কিনা তাও মনে নেই। তার ভাবনার মাঝেই ম্যানেজার কম্পিউটার প্রমুখের সামনে দিয়ে বলল, কালকের সমস্ত ঘটনা এখানে আছে। ফুটেজ চেক করে ছেলেটির কর্মকাণ্ড দেখুন। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ চেতনায় ফিরে কম্পিউটারে জুম করে দেখতে লাগল। প্রতিটি ঘটনা দেখার সাথে সাথে তার চোয়াল শক্ত হয়ে যায়। কেননা একটি সুস্থ মানুষ অকারণে এভাবে আঘাত করতে পারে না। ছেলেটি কি মানসিক ভারসাম্য হারিয়েছে? সিরাতের চুলের মুঠি ধরে টেনে নেওয়া দেখেই দাঁতে দাঁত শক্ত করল। গাড়িতে বসানোর পর যখন স্টার্ট দিল তৎক্ষণাৎ আরেকটু জুম করে গাড়ির নম্বর দেখল। পকেট থেকে ফোন বের করে ঝটপট ছবি তুলে নিল। এরপর ম্যানেজারকে বলল, থ্যাংক ইউ, কোনো প্রয়োজনে আবার দেখা হবে। উদ্ধৃতি চিহ্ন। যাওয়ার আগে সামান্য টাকা দিতে চাইলে ম্যানেজার সম্পূর্ণ নাকচ করল। মৃদু হেসে বলল, আমি কল্পনাও করিনি আপনার বিবিকে তুলে নিয়ে গেছে। সে যাই হোক, দোয়া করি তাকে খুব শীঘ্রই সুস্থভাবে ফিরিয়ে আনুন। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ মাথা ঝাঁকিয়ে দৌড়ে উঠল গাড়িতে। বাইরে প্রচণ্ড বৃষ্টি। একটু মাথায় পানি পড়লেই ঠান্ডা জ্বর লেগে যাবে। এই মুহূর্তে কোনোভাবেই বিছানায় পড়া যাবে না। কবির ড্রাইভ করছে। একটু আগেই হঠাৎ প্রমুখ বলল রেস্টুরেন্টে আসছে। মানুষটা তখন থেকেই কেমন শান্ত হয়ে গেল। প্রয়োজন ছাড়া কথা বলছে না। তবে কি তাণ্ডব লীলার পূর্ব মুহূর্তে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায় সেও তেমন স্থির হয়ে গেছে। কবির উস্কোখুস্কো করে বলল, এখন কোথায় যাবেন? প্রমুখ হোয়াটসঅ্যাপে সবাইকে ছবি পাঠিয়ে দিল। আহাদ রিপ্লাই দেয়, থ্যাংক ইউ স্যার, এবার দ্রুত সন্ধান পাব, আশা রাখছি। উদ্ধৃতি চিহ্ন। কবির আবারও জিজ্ঞেস করল প্রমুখকে। হুঁশ ফিরে প্রমুখ সামনে তাকিয়ে উত্তর দেয়, হসপিটালে। জি। কোথায়? কাল যে মেয়ে তোকে সব ঘটনা বলল, ওর কাছে। চুপচাপ এখন হসপিটালে যা। শুনলাম ছেলেটার অবস্থা শোচনীয়। উদ্ধৃতি চিহ্ন। কবির বুঝতে পারল তাদের দেখতে হসপিটালে যাবে, সে কথা না বাড়িয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয়। আন্ডারস্কোর। আবরানের কেবিনে সায়রা মলিন মুখে বসে আছে। একটু আগেই তার মামাকে কল করেছিল সিরাতের কোনো খবর পাওয়া গেছে কিনা। কিন্তু যখন শুনল পাওয়া যায়নি, হতাশ হয়ে আবরানের হাত ধরে বসে আছে। জয়কে ছেড়ে দেওয়া হয়েছে আজ সকালে। তার মাথায় ব্যান্ডেজ। হঠাৎ উক্ত ঝামেলায় বেচারা ব্যথা পেল। রোজি সহ তাদেরকে বাসায় পাঠিয়ে দেয় সায়রা। আবরানের মা আর বড় বোন সায়রার সাথে আছে। প্রমুখ ঠিক তখনই কেবিনে ঢুকে নরম কণ্ঠে বলল, এখন কি অবস্থা? চিকিৎসা ঠিকঠাক চলছে? সায়রা পেছনে ঘুরে প্রমুখের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কিঞ্চিত সময় চুপ থেকে বলল, হ্যাঁ, আপনি বলেছেন আর চিকিৎসা ঠিকঠাক করবে না? সারাক্ষণ ট্রিটমেন্ট করছে, মাথায় সেলাই দেওয়া হয়েছে। তারা বলল দ্রুত ঠিক হবে। উদ্ধৃতি চিহ্ন।
একটু থেকে ফের প্রমুখের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, সিরাতের খবর পাওয়া গেছে? কোথায় ও? আপাতত পাওয়া যায়নি, তবে যদি তুমি হেল্প করো তাহলে আশা রাখছি আজই পাওয়া যাবে। আমি? বলুন, কি হেল্প? সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত আমি, কিন্তু যদি তা আমার সাধ্যের মধ্যে হয়। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ কবিরকে ইশারায় বাইরে যেতে বলল। সে যেতেই প্রমুখ স্ট্রেট দাঁড়িয়ে বলল, আছে বলেই তো বলছি, সাফওয়ানের নম্বর দাও, নিশ্চয়ই তোমার কাছে থাকবে। সায়রা হতভম্ব। আসলেই তো তার কাছে সাফওয়ানের নম্বর ছিল। সে জলদি করে পার্স থেকে ফোন বের করে, কন্ট্যাক্ট লিস্টে গিয়ে সাফওয়ানের নম্বর বের করে বলল, এটা দিয়েই অবর্ত কল করে বিরক্ত করত, তারপর একদিন রেগে ব্লক করে দেই। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ কপাল কুঁচকে সন্দিহান দৃষ্টিতে সায়রার পানে তাকায়। গম্ভীর কণ্ঠে বলল, বিরক্ত করত মানে? তোমার তো বয়ফ্রেন্ড আছে। উদ্ধৃতি চিহ্ন। সায়রা কাচুমাচু করে মাথা চুলকে উত্তর দেয়, এমা, না না, আপনি ভুল ভাবছেন। সিরাতের খবর নিতে যখন আপনি বিয়ে করলেন এরপর থেকেই সাফওয়ান আমাকে টার্গেট করে ওর খবর নেওয়ার জন্য। কিন্তু সিরাতের সাথে তো আমারই যোগাযোগ ছিল না, তাহলে কি খবর দিব? একদিন আন্টির সাথে কথা হলো, বুঝলাম সিরাত সাফওয়ানকে ভালোবাসে না। ওই দিন থেকে বুঝাতে গেলেই সাফওয়ান নানান কথা শোনায়। শেষে রেগে ব্লক করে দিয়েছি, তারপর অন্য দুটো নম্বর থেকেও কল করেছিল। ওইগুলো নেই, ডিলিট করে দিয়েছিলাম। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ চোয়াল শক্ত করে সায়রার ফোন থেকে সাফওয়ানের নম্বর তুলে কল দেয়। মুহূর্তেই বুঝতে পারল নম্বরটি বন্ধ। তৎক্ষণাৎ মাথায় তারা চিহ্ন তো উঠে যায়। সায়রা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে প্রমুখের দিকে। সায়রার দিকে মুখ করে চেঁচিয়ে বলল, কি নম্বর দিলে? যেটা কোনো কাজেরই না, বন্ধ করে রেখেছে, জানো আরের বাচ্চা। উদ্ধৃতি চিহ্ন। পরমুহূর্তেই নিজেকে সামলে ঠান্ডা মেজাজে বলল, খুব বুদ্ধিমান, এতক্ষণে হয়তো জেনে গেছে ওদের আমরা খুঁজছি, তাই আগেই ফোন অফ করেছে। কোনো ব্যাপার না, অনেক চালাকি করেছিস, আর নয়। সায়রার মুখটা তখনই মলিন হয়ে যায়। কি বলে প্রমুখকে শান্ত করবে তার জানা নেই। সায়রা অপরাধীর মতো মাথা নিচু করে রইল। প্রমুখ ভেতরে ভেতরে রাগে থরথর করে কেঁপে ফোন পকেটে রেখেই বেরিয়ে গেল হাসপাতাল থেকে। এদিকে সায়রার কিছু মনে হতেই চোখ দুটি চিকচিক করে, তৎক্ষণাৎ ঝড়ের বেগে দৌড়ে গেইটের কাছে গিয়ে দেখল প্রমুখ গাড়িতে উঠছে। সে চিৎকার করে উঠল, স্যার, নম্বর পাওয়া গেছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ চট করে পেছনে ঘুরে তাকাতেই সায়রা হাঁপাতে হাঁপাতে বলল, সিরাতের ফোনে থাকতে পারে, কারণ প্রতিদিন একবার হলেও সাফওয়ান ওর ফোনে কল করত। লাস্ট টাইম যখন সিরাত ইগনোর করেছিল তখন সাফওয়ান পাগলের মতো অনেক নম্বর থেকে কল করে। আমি নিশ্চিত সেখানেই যে কোনো এক নম্বর পাওয়া যাবে। আপনি প্লিজ যা করার দ্রুত করুন। ওই সাফওয়ানকে দিয়ে এক বিন্দুও ভরসা নেই, কখন সিরাতের কি ক্ষতি করে বসে। এত মাখো মাখো প্রেম ছিল, একবার হাতের কাছে পাই ওর প্রেম আমি বের করছি। উদ্ধৃতি চিহ্ন। কথা বলেই গাড়িতে বসে পড়ল। কবির নির্বিকার হয়ে বলল, এবার কোথায় যাবেন? উদ্ধৃতি চিহ্ন। তাও বলে দিতে হবে, তাহলে তোকে রেখেছি কেন? প্রমুখ কবিরের কলার চেপে ধরে রতারা চিহ্ন তো চক্ষু হয়ে বলল, আমি এখন শাশুড়ি আম্মার কাছে যাব, জামাই আদর খেতে। মাথায় গেছে, নেক্সট টাইম অযথা বকলে তোর চাকরিতে আসার দরকার নেই। উদ্ধৃতি চিহ্ন। কবির হালকা ঢোক গিলে জোরপূর্বক হাসল। প্রমুখ মৃদু ধাক্কা দিয়ে এক ঝটকায় কলার ছেড়ে সিটে হেলান দেয়। কবির চুপচাপ গাড়ি ঘুরিয়ে রওনা হল তাইমা খানমের কাছে। সাফওয়ান, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কে বলেছিল ওই মেয়েকে হঠাৎ করে তুলে আনতে? এবার প্রমুখকে সামলাতে পারবি? সাফওয়ানের বাবা গর্জে উঠে ছেলেকে বলল। তিনি একটু আগেই চিন্তায় থাকতে না পেরে চট্টগ্রাম চলে এসেছে, এখানে এসেই শুনতে পেল সাফওয়ান আজকে সিরাতকে বিয়ে করবে। তার জন্য কাজী ব্যবস্থা করতে গেছে। মুহূর্তেই রাগ বেড়ে গেল তার, অথচ তিনি ইতিমধ্যে জেনেছে প্রমুখের লোক সব জায়গায় সিরাতকে খুঁজছে। তাই ছেলেকে বুঝিয়ে বললেন তিনি, এতেই যেন সাফওয়ান রেগে গেল। চোখ লাল করে উত্তর দিল, যা করছি জেনে শুনেই করছি বাবা, তাছাড়া একদিন না একদিন সিরাত আমার হতোই। উদ্ধৃতি চিহ্ন। তুমি বুঝতে পারছ না, সিরাতের ডিভোর্স হয়নি, এই বিয়ে হবে না। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান ভ্রু কিঞ্চিত করে বলল,
ডিভোর্স কাল হবে। প্রমুখ সকালেই জানতে পারবে সিরাত তাকে ডিভোর্স দিয়েছে। ব্যাস, কাজ শেষ। প্রমুখ তাকে আর খুঁজবে না। ভুল জানো তুমি। ইতিমধ্যে প্রমুখ সব ব্যবস্থা করে ফেলেছে, একবার পেলে মেয়ে তারা চিহ্ন রেই ফেলবে। এমনিতে আগের ঘটনার জন্য আমি চিন্তায় আছি, কখন আবার আমাদের অতীত সামনে চলে আসে। তার মধ্যে মাঝখান থেকে তুমি কি করলে? উক্ত ঝামেলা পাকালে। এবার কোনেভাবে যদি খ্যাপে যায়, নতুন করে শত্রুতা বাড়ানোর কি দরকার ছিল? একটু থেমে তিনি বড় দম নিয়ে কণ্ঠ খাদে নিয়ে বলল, শুনো সাফওয়ান, আজ হোক কাল হোক, প্রমুখ কিন্তু এখানে পৌঁছাবেই। তাছাড়া ওই মেয়েকে তুমি ছেড়ে দাও, যেখানে খুশি যাক। দেশে কি মেয়ের অভাব পড়েছে? আমার একমাত্র ছেলের জন্য বিত্তশালী পরিবারের মেয়ে আনব। এই মেয়ে মানেই ঝামেলা। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান তেতে উঠে, সিরাতকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। বেরিয়ে যাও বলছি। আমার বিত্তশালী মেয়ে লাগবে না, সিরাত হলেই হবে। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান, আমি তোমার বাবা হই, কথা ভুলে যেও না। একটা কথা মনে রেখো, এই মেয়ের জন্যই আমাদের পস্তাতে হবে। একদিন এই মেয়েটাই সবকিছু শেষ করে দেবে। মেয়েটা সবকিছু ধ্বংস করে ফেলবে। অলক্ষী মেয়ে একটা। এতদিনের প্ল্যান সবকিছু তোমার ক্ষুদ্র ভুলের জন্য নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু চুপ করে থাকব না, আমি ভুলে যাব তুমি আমার ছেলে। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান অবাক হয়ে তাকালো তার বাবার দিকে। চিৎকার করে বলল, বাবা, এসব বলতে তোমার বুক কাঁপল না? এরপর লোকটির সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে সাফওয়ান ফের বলল, তবে তাই হোক, আমিও তোমাকে বাবা মানি না, নাও গেট আউট। সাফওয়ানের বাবার আগে গোজগোজ করতে করতে চলে গেলেন। সাফওয়ান ধপ করে সোফায় বসে পড়ল। দুহাতে মাথা চেপে ধরে ভাবতে লাগল তার বাবার কথা। অতঃপর ভাবল, আজ সে যেকোনোভাবেই ডিভোর্স করাবে। কাল বিয়ের ব্যবস্থা। তৎক্ষণাৎ উঠে সিরাতকে আটকে রাখা রুমের কাছে গেল। পকেট থেকে চাবি বের করে তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখল, সিরাতের দুর্বল দেহ বিছানায় আষ্টেপৃষ্ঠে লেগে আছে। সম্ভবত ঘুমিয়ে গেছে উপর হয়েই। সাফওয়ান ওষ্ঠ বাঁকিয়ে হেসে এগিয়ে গিয়ে তাকিয়ে রইল। খানিক সময় বসে থাকার পর মায়া হল ভীষণ। খাওয়া দাওয়া করা উচিত এখন। সে রুম থেকে বেরিয়ে খাবার নিয়ে আসে। দরজা লাগিয়ে সিরাতের মাথা নাড়িয়ে ডাকল। কিঞ্চিত সময় পর সিরাত চোখ খুলেই সম্মুখে সাফওয়ানকে দেখে ভরগে গেল। ঝট করে উঠে বসে ভয়ার্ত কণ্ঠে বলল, আবার কেন এসেছেন এখানে? সাফওয়ান খাবার প্লেটের দিকে ইশারা করে হাসল। সিরাত মাথা চেপে ধরে চোখ বন্ধ করে রইল। সাফওয়ান প্লেট সামনে দিয়ে বলল, এইবারই লাস্ট বার, আর কিন্তু বলবো না, খেয়ে নাও। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চট করে তাকায়। খিদে পেয়ে তার শরীরে এক বিন্দুও শক্তি নেই, নড়ারও জো নেই। সে খাবারের প্লেট এক প্রকার ছিনিয়ে নিয়ে খাওয়া শুরু করল। অল্প সময় পরেই গলায় ঠেকে পড়ে মুহূর্তেই কেসে ওঠে। সাফওয়ান তৎক্ষণাৎ গ্লাস বাড়িয়ে দিলে সিরাত এক নিঃশ্বাসে ঢকঢক করে খেয়ে নেয়। খাওয়ার মাঝে সাফওয়ানের দিকে তাকিয়ে হিংস্র হয়ে প্ল্যান করে, এখান থেকে যে করেই হোক বেরুতে হবে। তাকে পালাতেই হবে, এই শয়তারা চিহ্ন তানটার কাছ থেকে। তার জন্য সাফওয়ানের কথা মতো চুপচাপ থাকবে, কোনো প্রকার রাগ করা যাবে না। অতঃপর খেয়ে আগে শরীর ঠিক করতে হবে। ফুটবল হয়ে পড়লে কোনোভাবেই চলবে না। আন্ডারস্কোর। কলিং বেলের শব্দে তাইমা খানম বিছানা থেকে উঠল। বাইরের ঠান্ডা আবহাওয়ায় তার চোখ কখন যে লেগে গিয়েছিল বুঝতেই পারেনি। এবার অবর্ত কলিং বেলের শব্দে ঘুম ভাঙে। দরজা খুলেই দেখল, শান্ত মুখে প্রমুখ দাঁড়িয়ে, পাশে কবির। তাইমা খানম হেসে কিছু বলতেই প্রমুখ তাকে পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে। সোফায় গা এলিয়ে দিয়ে অল্প ভিজে যাওয়া শার্ট বাম হাতে ঝাড়তে থাকল। তাইমা এগিয়ে এসে বলল, বৃষ্টিতে ভিজে আসার কি দরকার ছিল? বাসায় সিরাত একা, মেয়েটা বিদ্যুৎ চমকালে ভয় পায়। তাছাড়া বৃষ্টি তার খুব পছন্দ। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ মুহূর্তেই তীক্ষ্ণ চোখে তাকালো তাইমার দিকে। সিরাত ভয় পায় শুনে বুকে হঠাৎ সূচ বিঁধে যাওয়ার মনো অনুভূতি হল। তবুও এসব কথা সম্পূর্ণ সাইডে রেখে নির্বিকার হয়ে বলল, ভাত আছে, খুব খিদে পেয়েছে আম্মা। তাইমা খানমের চোখ দুটি ছলছল করে উঠে ঠিক কতদিন পরেই ডাকটি শুনল। সিরাতের মুখে কতদিন হল মা ডাক শুনে না। তিনি দ্রুত রান্না ঘরের দিকে পা বাড়িয়ে বলল, হ্যাঁ ভাত আছে। আচ্ছা, তুমি কি ইলিশ খাও? না, বড় মাছের মধ্যে রুই ছাড়া খেতে পারি না, কাটা বিঁধে যায়। উদ্ধৃতি চিহ্ন। তাইমা খানম বেশ চিন্তিত হল।
কবিরের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমিও কি খাও না? কবির হাসি মুখে উত্তর দেয়, সমস্যা নেই আন্টি, আমি সব খাই। তাইমা এক গাল হেসে দ্রুত ফ্রিজ থেকে মাংস বের করল। প্রমুখ তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে বলল, এত সময় আমার নেই আম্মা, আপনি ডিম ভেজে আনুন। তাইমা কথা শুনল না, তাড়াহুড়ো করে মাংসে মশলা মিশিয়ে প্রেসার কুকারে দিয়ে দিল। তার একমাত্র জামাই বিয়ে পর কয়েকবার আসলেও দরজা পর্যন্ত দাঁড়িয়েই চলে গেছে। কখনো এক গ্লাস পানিও খায়নি। আজ নিজ ইচ্ছায় খাওয়ার কথা বলেছে। তাহলে সে কিভাবে শুধু ডিম দিয়ে ভাত দিবে? ভাত একটু আগেই রান্না করা ছিল রাতের জন্য, সেগুলো বেড়ে দিতেই মাংস হয়ে এলো। তারপর কবিরকে বেড়ে খেতে দিয়েই মাংস নিয়ে আসে। প্রমুখ তখনও নিশ্চুপ হয়ে সোফায় বসে আছে। তাইমা তার সামনে প্লেট বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে দেখ তো কেমন হয়েছে। বুড়ি হয়েছি বুঝি তো, সিরাত বড় হওয়ার পর থেকে আমার ছুটি ছিল। রান্নাঘরে পা দিতেই দিত না, নিজেই গিন্নিদের মতো মজার মজার রান্না করে খাওয়াত। আর এখন তো কাজের মেয়েটাই করে। অবশ্য বিয়ের পর তোমার শ্বশুর আব্বা আমার হাতের রান্না ছাড়া অন্য কারোর রান্না মুখেই তুলত না। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ তখনই চোখ বুজে নিল। সে আর সহ্য করতে পারল না। যদি জিজ্ঞেস করে সিরাত কি করছে, তখন মানুষটা তো জানেও না নিজের একমাত্র নারী ছেঁড়া ধন আর প্রমুখের কাছে নেই। আচ্ছা, জানলে কি খুব কষ্ট পাবে? এই হাসি মিলিয়ে যাবে হয়তো, কিন্তু প্রমুখের এ মুহূর্তে ইচ্ছে করছে না তাইমার মুখের হাসি কেড়ে নিতে। সে ভাবলেশীন হয়ে বলল, সিরাত রান্নাও পারে? তাইমা খুশিতে খুব আগ্রহ নিয়ে বলল, সব পারে। কেন, তোমাকে কখনো রান্না করে খাওয়ায়নি? কবির তাইনা খানমের কথা শুনে স্তব্ধ। একটি মা তার মেয়ের জন্য কতটা বিচলিত। সে একবার প্রমুখের দিকে আরেকবার তাইমা খানমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। প্রমুখ মাথা নাড়িয়ে বলল, না, বাসায় কাজের মানুষের অভাব নেই। উদ্ধৃতি চিহ্ন। তাইমা খানম হতাশার শ্বাস ফেলে কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ প্রমুখ তাইমা খানমকে অবাক করে দিয়ে আবদার করে বলল, আজ নিজ হাতে আমায় খাইয়ে দিবেন মা? তাইমা খানম থমকে যায়, সাথে কবির হতভম্ব দৃষ্টিতে স্যারকে দেখছে। এ যেন নতুন প্রমুখ, নয়তো অন্য কেউ। তার মুখে দেওয়া ভাত তৎক্ষণাৎ নিচে পড়ে যায়। তাইমা খানম তখনই আঁচলে মুখ চেপে কেঁদে উঠে প্রমুখকে আলতো হাতে জড়িয়ে ধরল। ডুকরে কেঁদে কেঁদে বলল, আমার ছেলের কথা কি আমি ফেলতে পারি? তোমার এই হতভাগ্য মা অবশ্যই খাইয়ে দিবে। তাইমা ভাতের প্লেট হাতে নিয়ে পরম যত্নে মাখাল। ভাত মুখে দিয়েই প্রমুখ খুব কষ্টে মুখে নেয়। তার চোখ দুটি জ্বালা করছে। কেন করছে? ছোটবেলায় মা যেমন খাইয়ে দিত সেই কথা মনে পড়ার জন্য। এত বছর ধরে মনে যে পাথর চেপে ধরেছিল এক মুহূর্তেই কেন সরে যেতে চাইছে? এ কিসের টান, মাতৃত্বের? প্রমুখ খুব কষ্টে গিলছে, আর তাইমা আদর করে করে খাইয়ে দিল। সাথে গল্প করল সিরাতের কত শত কাহিনী। দুজনে কিভাবে একজন আরেকজনকে খাইয়ে দিত, আরও অনেক কথা। কবির আর খেতে পারল না। যতদিন থেকে এই মানুষটার সাথে আসে শুধুই রাগ তেজ দেখে গেছে। আজ সে নতুন কিছুর সম্মুখীন হল। স্যারের চোখে মায়া দেখতে পাচ্ছে কিছু না পাওয়ার অভাব, কষ্ট। সে কান্না চেপে না রাখতে পেরে বাইরে চলে যায়। প্রমুখ খাওয়া শেষে বলল, আপনার মাঝেও মামা গন্ধ আছে। তাইমা প্লেট রেখে এসে প্রমুখের মাথা হাত বুলিয়ে বলল, তোমার মা বাবা কি বাসাতেই থাকে? প্রমুখ সইতে না পেরে চোখ বন্ধ করে নেয়। তখনই গড়িয়ে পড়ল দুফোঁটা জল। তাইমা খানম অবাকের সুরে প্রমুখের গালে হাত রাখতেই প্রমুখ উত্তর দেয় থমথমে গলায়, অনেক আগেই আমাকে একা ফেলে চলে গেছে। তাইমার মন ব্যথিত হল। কথা বাড়াল না, ওড়না নিয়ে প্রমুখের গাল মুছিয়ে বসে রইল। প্রমুখ হঠাৎই শুয়ে তাইমার কোলে মাথা রাখল। তাইমা আজ যেন অবাকের উপর অবাক হচ্ছে, এত বড় ছেলে কেমন 5 বছরের বাচ্চাদের মতো করছে। মুচকি হেসে হাত বুলিয়ে দেয়। মাঝে মাঝে সিরাতও এমন করত, দুজনে একই মনের মানুষ। একটু ঝুঁকে কপালে চুমু খেতেই প্রমুখ দাঁতে দাঁত চেপে বলল, সিরাতের ফোন কোথায় আম্মা? সিরাত নিয়ে যেতে বলেছে। তাইমা খানম হেসে প্রমুখের মাথা আস্তে করে নামিয়ে নিয়ে আসল। প্রমুখ উঠে বসে, অনেক হয়েছে আর নয়। এসব তার সাথে যায় না। আবেগ বলতে কিছুই নেই। এতক্ষণ কি থেকে কি করে ফেলল। মনে মনে লজ্জিত হল। দামড়া হয়ে বাচ্চামো করার মানেই হয় না। সে তৎক্ষণাৎ ফোন পকেটে রেখে তাইমা খানমের পায়ে সালাম করে বলল, দোয়া করবেন।
সব যেন আগের মতো হয়। তাইমা কথার মানে বুঝতে না পারলেও উত্তর দেয়, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার বাবার মতো ছেলেকে সিরাত পেয়েছে। সব সময় তোমরা এক থাকো, কোনো কালো ছায়া যেন তোমাদের মাঝে না আসে। প্রমুখ হেসে বেরিয়ে আসল। বাইরে এখন অন্ধকার ঘনিয়ে আসছে, সন্ধ্যা 7টা বাজবেই। গাড়িতে বসেই সে কিছুক্ষণ সিরাতের ফোন ঘাটাঘাটি করতে থাকে। কন্ট্যাক্ট লিস্টের সব নম্বরে সে এক এক করে কল দিল। কবির বসে আছে চুপচাপ। প্রমুখ 5টা নম্বরে কল দিলেও খোলা পেল একটা। তৎক্ষণাৎ কবিরকে বলল, রিসিভ করলেই নাম জিজ্ঞেস করবি, যদি বলে কে আপনি, অন্য পরিচয় দিবি, আর হ্যাঁ শেষে বলবি রং নম্বর। জি স্যার, বুঝেছি। তৎক্ষণাৎ ওপাশ থেকে খিটখিটে মেজাজে সাফওয়ান হ্যালো বলে প্রমুখ শিখিয়ে দেওয়া কথা কবির বলল। সাফওয়ান নাম না বলে রেগে বলল, কোথায় ফোন দিয়েছেন? রাখুন বলছি, রং নম্বর। এটা রংপুর নয়, ঢাকা। উদ্ধৃতি চিহ্ন। কবির সরি বলে রেখে দিতেই প্রমুখ খপ করে ফোন হাতে নেয়। ওষ্ঠ প্রসারিত করে তার মুখে রহস্যময়ী হাসি, যেন শিকারীর সন্ধান পেয়ে তার আত্মার শান্তি হল। তার প্ল্যান করা বুদ্ধি এখন খাটানো বাকি। তার নিজস্ব ল্যাপটপ অন করে দ্রুত লোকেশন ট্রেক করে। ভাগ্য ভালো হওয়ায় 15 মিনিটের মাথায় পেয়েও গেল। চট্টগ্রামে একটি গ্রামের দিকে লোকেশন শো করছে। বাইরে তখন বৃষ্টি ঘুনি ঘুনি পড়ছে। প্রমুখ দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে ঘুষি মারল গাড়ির গ্লাসে। কবিরও অবাক, এতদূর নিয়ে গিয়েছে অল্প সময়ের মাঝে। প্রমুখ চেঁচিয়ে উঠে বলল, এখনও বসে আছিস কেন? গাড়ি স্টার্ট দে। উদ্ধৃতি চিহ্ন। কবিরের হুঁশ ফিরতেই ঝড়ের বেগে গাড়ি চালিয়ে গেল। এবার হেয়ালি করা যাবে না, যত দ্রুত সম্ভব চট্টগ্রাম পৌঁছাতে হবে। প্রমুখ কল করে সবাইকে জানিয়ে হাজার টেনশন নিয়ে হাঁসফাঁস করতে লাগল। কখন কখন পৌঁছাবে সে? সিরাত ঠিক থাকবে তো? প্রমুখ চোখ বন্ধ করে বিড়বিড় করল, আর কয়েক ঘন্টা অপেক্ষা করো সিরাত, আমি আসছি। ওই সাফওয়ানের জন্য আজরাইল হয়ে খুব শীঘ্রই আসছি। অনেক হল চোর পুলি তারা চিহ্ন খেলা, এবার মুখোমুখি হওয়ার পালা। উদ্ধৃতি চিহ্ন। এই পেপারে একটা সাইন করো সিরাত। সিরাত গুটিসুটি হয়ে বসেছিল বারান্দায়। আজ বিকেলের ফুরফুরে বাতাসে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে। মুক্ত আকাশে পাখিদের মতো অজানা গন্তব্যে উড়ে যেতে ইচ্ছে করছে তার। সিরাত জোরে দম নিয়ে নিঃশ্বাস নিল। এবার ভেতরটা হালকা লাগছে। মাথায় চলছে অসংখ্য পরিকল্পনা। একটু বাদেই পশ্চিমের আকাশে সূর্য ঢলে পড়বে। কাল রাত থেকে সে চুপচাপই ছিল। রুমের ভেতর থেকে সেও দরজা বন্ধ করাই কাল রাতে সাফওয়ান ভেতরে আসতে পারেনি। আজ সকালে খিদের জন্য দরজা খুলে খাবার চলে আসলে বাধ্য মেয়ের মতো খেয়েও নিয়েছে। একটুটু শব্দও করেনি। এতে সাফওয়ান মনে মনে ভাবছে, এক রাতেই সিরাতের এত পরিবর্তন। তবুও নিশ্চিন্ত, একটু একটু করে তাহলে মন বদলে যাচ্ছে। মনে মনে হেসে ভাবল, আর কখনো অত্যাচার করবে না। সিরাত সারাদিন ঘুমিয়ে আজ বিকেলে বারান্দায় বসেছে। তার চোখ বন্ধ রাখার মাঝেই কেউ ঘরে প্রবেশ করে সিরাতের পাশে বসল। সিরাতের ষষ্ঠ ইন্দ্রিয় ঠিকই বুঝে ফেলেছে কে আসতে পারে। সে তবুও চুপ। এরই মাঝে সাফওয়ান কথাটি বললে সে কপালে ভাঁজ ফেলে সন্দিহান দৃষ্টিতে তাকায়। হাত বাড়িয়ে দেওয়া পেপারটা দেখে সে হতবিহ্বলের মতোই তাকিয়েই রইল। সাফওয়ান গলা খাকড়ি দিয়ে গা ঘেঁষে বসতেই সিরাত উঠে যায়। সাফওয়ান ভাবলেশীন হয়ে আবারও বলল, কি হল, শুনতে পাওনি? দ্রুত সাইন করো। সিরাত অকপটে উত্তর দেয়, কিসের পেপার এটা? না জেনে সাইন করব কেন? বলবো, আগে লক্ষ্মী মেয়ের মতো সাইন করো। উদ্ধৃতি চিহ্ন। না বললে আমি করব না। উদ্ধৃতি চিহ্ন। জেদ করো না সিরাত, ভালোই ভালোই বলছি, সাইন করে দাও। উদ্ধৃতি চিহ্ন। সিরাতের ভেতরের দমিয়ে রাখা আগুন মুহূর্তেই ফোঁস করে জ্বলে উঠে সাফওয়ানের সামনে এসে শক্ত গলায় চেঁচিয়ে বলল, আমি সাইন করব না, কক্ষনো না। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান হাতের ডিভোর্স কাগজটা পাশে রেখে মাথা চেপে ধরে। কাল সারা রাত সে উকিলের সাথে এক প্রকার যুদ্ধ করে ডিভোর্স পেপার তৈরি করে এনেছে। আর এখন সিরাত বলছে সাইন করবে না? ওর কথা মতো চলবে নাকি? তাছাড়া সেও কি বতারা চিহ্ন লোদ? এই মেয়ের সাথে তর্ক করে সময় নষ্ট কেন করছে? মেরে অজ্ঞান করে হাতের ছাপ নিলেই তো নয়। যেই ভাবনা সেই কাজ। সাফওয়ান তৎক্ষণাৎ উঠে ওষ্ঠ প্রসারিত করে হেসে এক পা করে এগিয়ে গেল সিরাতের সামনে। সিরাত পিছায় একদম দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। সাফওয়ান
খপ করে সিরাতের হাত ধরে বলল, চলো রুমে। কিভাবে সাইন করিয়ে নিতে হয় তা আমি ভালো করেই জানি। উদ্ধৃতি চিহ্ন। সিরাত হাত শক্ত করে মুচড়িয়ে উত্তর দিল, শত চেষ্টা করলেও পারবি না। উদ্ধৃতি চিহ্ন। তাই, তাহলে দেখা যাক কে জিতে। সিরাত মুখ কালো করে প্রশ্ন ছুড়ল, এটা কিসের পেপার? উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান যেন মজা পেল, চট কর সিরাতের গালে হাত রেখে বলল, ডিভোর্স পেপার সিরাত জান। উদ্ধৃতি চিহ্ন। এ কথা শুনে সিরাতের আত্মা ধক করে ওঠে। টলমলে চোখে সে ধমকে তাকিয়েই রইল। সাফওয়ান উচ্চস্বরে হেসে সিরাতের হাত টানতে টানতে রুমে নিয়ে আসল। এক ঝটকায় মেঝেতে ফেলে সেও সিরাতের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, কি, এবার সাইন করতে তো কোনো আপত্তি নেই? তাছাড়া ওই চরিত্রহীন ছেলের সাথে সংসার করার থেকে মতারা চিহ্ন রে যাওয়া ঢের ভালো। আমি তো তেমাকে মতারা চিহ্ন রতে দিব না, শুধু বিয়ে করব। কোনো দিনও এই স্বপ্ন পূরণ হবে না। মতারা চিহ্ন রে যাব তবুও বিয়ে করব না। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান আবারও চটে গেল। তৎক্ষণাৎ সিরাতের চুলের মুঠি ধরে রাগে গোজগোজ করে। ব্যথায় সিরাত নিজের দুহাত দিয়ে সাফওয়ানের শক্তপোক্ত হাত সরানোর চেষ্টা করল। এতে সাফওয়ান যেন আরও রেগে যায়। হাত বাড়িয়ে ভয়ার্ত সিরাতের ঘাড় থেকে কামিজ একটানে চট করেই ছিঁড়ে ফেলে। সিরাত হতভম্ব, নখের দাগ বসে লাল হয়ে গেল। সে কষ্টে, অপমানে, ছলছলে চোখে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান হঠাৎ তাকে এক ধাক্কায় মেঝেতে শুইয়ে বলল, তবে তাই হোক, যেহেতু মরে যেতেই চাইছিস, তাহলে মর, কিন্তু মরার আগে তোকে আমার করেই ছাড়ব। প্রমুখ লোকেশন অনুযায়ী বাংলো বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করে। বিপত্তি ঘটে, আর কেউ এসে পৌঁছাতে পারেনি। কেউ কেউ বলেছে কে যেন রাস্তায় গাড়ি আটকে দিয়েছে। অনেক ছেলেকে আবার আক্রমণও করেছে, তারা যেন আসতে না পারে এজন্যই রাস্তায় দুটি বড় ট্রাক রেখে দেওয়া হয়েছে। প্রমুখ এসব সাফওয়ানের কাজ ভেবে নিজেই চলে আসে। কিন্তু মনে মনে তার হাজারো প্রশ্ন। ভেতরে কোনো বিপদ লুকিয়ে নেই তো? যে জুতার মাঝে গুজে রাখা বন্দুক বের করে হাতে নিল। কবিরও চকিত দৃষ্টিতে চারপাশ তাকিয়ে কোমর থেকে বন্দুকতারা চিহ্ন হাতে নেয়। দারোয়ান তিরিক্ষি মেজাজে বলল, এখানে কেন এসেছেন? চইলা যান মিয়া। উদ্ধৃতি চিহ্ন। কবিরকে ইশারা করতেই কবির ঝড়ের বেগে দারোয়ানের মাথায় বন্দুকতারা চিহ্ন ঠেকিয়ে বলল, আমরা এসেছি সাফওয়ানকে মারতে। এখন তুই যদি বেঘাত ঘটাস তাহলে তোকেও মারব। দারোয়ান ভয়ে শিউরে ওঠে। কবির কায়দা করে গাড়ির ভেতর দিয়ে গেল। এরপর প্রমুখ দড়ি দিয়ে দারোয়ানকে বেঁধে ফেলে মুখে কাপড় পেঁচিয়ে রাখল, যাতে শব্দ করতে না পারে। এরপর আশপাশে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে দৌড়ে বাংলোর ভেতরে প্রবেশ করে। কবির এক প্রান্তে খুঁজতে গেল, আরেক পাশে প্রমুখ। হঠাৎ খুঁজতে খুঁজতে কর্নারে যেতেই কারো কান্নার আওয়াজ শুনতে পায় প্রমুখ। মুহূর্তেই পা দুটি ধমকে যায়। সাফওয়ানের চেঁচামেচির শব্দ আসছে। সে দেরি করল না। অস্থির মন বলছে কিছু একটা হয়েছে। দ্রুত রুমের কাছে আসতেই সারা দেহ কেঁপে ওঠে। দরজা লাথি মে তারা চিহ্ন রে ভেতরে ঢুকে দেখতে পায় সাফওয়ান সিরাতকে জোরজবরদস্তি করছে। সিরাতের দুই হাত মুঠোয় নিয়ে আরেক হাত ঘাড়ের নিচে। দরজায় বিকট শব্দ শুনে সাফওয়ান রেগে চিল্লিয়ে বলল, কোন কুতোত্তার বাচ্চা আমার অনুমতি না নিয়ে এখানে এসেছিস? কথা বলেই পেছনে ঘুরতেই প্রমুখকে দেখে হতবাক। অবাকের ন্যায় চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে মুখটা তৎক্ষণাৎ পাঞ্ছে হয়ে গেল। সিরাত তখনও চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাফওয়ান ভয় হালকা ঢোক গিলে হাতের বাঁধন আলগা করল। সিরাতের উপর থেকে উঠে আমতা আমতা করে বলল, শুয়োরের বাচ্চা, তুই এখানে কিভাবে এলি? তোর জান কবজ করতে দৌড়ে চলে এসেছি। তোর সাহস কিভাবে হলো সিরাতকে স্পর্শ করার? শুধু স্পর্শ নয়, তুই ওর উপর। ছি! আর বলতে পারল না। সে ভাবতেই পারছে না এ 2 দিন আর কি করেছে সাফওয়ান। রাগে প্রমুখ দাঁতে দাঁত চেপে রক্তচক্ষু হয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি চিবিয়ে খেয়ে ফেলবে। হাতে থাকা বতারা চিহ্ন ইন্দুক সামনে এনে 1 সেকেন্ডও দেরি করল না। রাগে ফোসফোস করতে করতে গুলি লাগালো সাফওয়ানের ডান হাতে। সাফওয়ান আকস্মিক ঘটনায় ভড়কে যায়। সে বুঝে গেল প্রমুখ খ্যাপে আছে। সিরাত উঠে এভাবে প্রমুখকে দেখে খুশিতে থরথর করে কাঁপে। উত্তেজনায় পাক তারা চিহ্ন লপারা মনে একটু ভরসা পায়। এই তারা চিহ্ন তানের হাত থেকে রক্ষা করতে এসেছে সে। মুখে এক চিলতে হাসি নিয়ে দৌড়ে উঠে যেতেই সাফওয়ানের আনাচন মন খপ করে তার বাহু চেপে ধরে ফেলল।
হঠাৎ পাশ ফিরে তাকাতেই একটি ছুরি পেতেই তৎক্ষণাৎ সেটা হাতে নিয়ে সিরাতের গলায় চেপে ধরে। ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, এবার কি করবি, আয়ে গুল্লি করে দেখা। সিরাত চোখ বন্ধ করে আছে। প্রমুখের তেজি রূপ হঠাৎই ধপ করেই নিভে গেল। ভেতরে অস্থির অনুভূতিতে মাথা কাজ করা বন্ধ করল। যদি সত্যি সত্যি গলায় ছুরি বসায়, সব মানুষই এই একটা জায়গাতে হেরে যায়। তার দুর্বলতায় যখন কেউ হাত দেয়, সে তখন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। সেই সামনে তাকিয়েই হতবিহ্বল হয়ে যায়। সিরাত মুচড়া মুচড়ি করে বলল, আমাকে এই পতারা চিহ্ন সুর হাত থেকে নিয়ে চলুন। আমি আর পারছি না। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ লোকেশন অনুযায়ী বাংলো বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করে। বিপত্তি ঘটে, আর কেউ এসে পৌঁছাতে পারেনি। কেউ কেউ বলেছে, কে যেন রাস্তায় গাড়ি আটকে দিয়েছে। অনেক ছেলেকে আবার আক্রমণও করেছে, তারা যেন আসতে না পারে এজন্যই রাস্তায় দুটি বড় ট্রাক রেখে দেওয়া হয়েছে। প্রমুখ এসব সাফওয়ানের কাজ ভেবে নিজেই চলে আসে। কিন্তু মনে মনে তার হাজারো প্রশ্ন। ভেতরে কোনো বিপদ লুকিয়ে নেই তো? যে জুতার মাঝে গুজে রাখা বন্দুক বের করে হাতে নিল। কবিরও চকিত দৃষ্টিতে চারপাশ তাকিয়ে কোমর থেকে বন্দুকতারা চিহ্ন হাতে নেয়। দারোয়ান তিরিক্ষি মেজাজে বলল, এখানে কেন এসেছেন? চইলা যান মিয়া। উদ্ধৃতি চিহ্ন। কবিরকে ইশারা করতেই কবির ঝড়ের বেগে দারোয়ানের মাথায় বন্দুকতারা চিহ্ন ঠেকিয়ে বলল, আমরা এসেছি সাফওয়ানকে মারতে। এখন তুই যদি বেঘাত ঘটাস, তাহলে তোকেও মারব। দারোয়ান ভয়ে শিউরে ওঠে। কবির কায়দা করে গাড়ির ভেতর দিয়ে গেল। এরপর প্রমুখ দড়ি দিয়ে দারোয়ানকে বেঁধে ফেলে মুখে কাপড় পেঁচিয়ে রাখল, যাতে শব্দ করতে না পারে। এরপর আশপাশে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে দৌড়ে বাংলোর ভেতরে প্রবেশ করে। কবির এক প্রান্তে খুঁজতে গেল, আরেক পাশে প্রমুখ। হঠাৎ খুঁজতে খুঁজতে কর্নারে যেতেই কারো কান্নার আওয়াজ শুনতে পায় প্রমুখ। মুহূর্তেই পা দুটি ধমকে যায়। সাফওয়ানের চেঁচামেচির শব্দ আসছে। সে দেরি করল না। অস্থির মন বলছে, কিছু একটা হয়েছে। দ্রুত রুমের কাছে আসতেই সারা দেহ কেঁপে ওঠে। দরজা লাথি মে তারা চিহ্নরে ভেতরে ঢুকে দেখতে পায় সাফওয়ান সিরাতকে জোরজবরদস্তি করছে। সিরাতের দুই হাত মুঠোয় নিয়ে আরেক হাত ঘাড়ের নিচে। দরজায় বিকট শব্দ শুনে সাফওয়ান রেগে চিল্লিয়ে বলল, কোন কুতোত্তার বাচ্চা, আমার অনুমতি না নিয়ে এখানে এসেছিস? কথা বলেই পেছনে ঘুরতেই প্রমুখকে দেখে হতবাক। অবাকের ন্যায় চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে মুখটা তৎক্ষণাৎ পাঞ্ছে হয়ে গেল। সিরাত তখনও চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাফওয়ান ভয় হালকা ঢোক গিলে হাতের বাঁধন আলগা করল। সিরাতের উপর থেকে উঠে আমতা আমতা করে বলল, শুয়োরের বাচ্চা, তুই এখানে কিভাবে এলি? তোর জান কবজ করতে দৌড়ে চলে এসেছি। তোর সাহস কিভাবে হলো সিরাতকে স্পর্শ করার? শুধু স্পর্শ নয়, তুই ওর উপর। ছি! আর বলতে পারল না। সে ভাবতেই পারছে না, এ 2 দিন আর কি করেছে সাফওয়ান। রাগে প্রমুখ দাঁতে দাঁত চেপে রক্তচক্ষু হয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে, এই বুঝি চিবিয়ে খেয়ে ফেলবে। হাতে থাকা বতারা চিহ্ন ইন্দুক সামনে এনে 1 সেকেন্ডও দেরি করল না। রাগে ফোঁসফোঁস করতে করতে গুলি লাগাল সাফওয়ানের ডান হাতে। সাফওয়ান আকস্মিক ঘটনায় ভড়কে যায়। সে বুঝে গেল, প্রমুখ ক্ষেপে আছে। সিরাত উঠে এভাবে প্রমুখকে দেখে খুশিতে থরথর করে কাঁপে। উত্তেজনায় পাক তারা চিহ্ন লপারা মনে একটু ভরসা পায়। এই তারা চিহ্ন তানের হাত থেকে রক্ষা করতে এসেছে সে। মুখে এক চিলতে হাসি নিয়ে দৌড়ে উঠে যেতেই সাফওয়ানের আনাচন মন খপ করে তার বাহু চেপে ধরে ফেলল। হঠাৎ পাশ ফিরে তাকাতেই একটি ছুরি পেতেই তৎক্ষণাৎ সেটা হাতে নিয়ে সিরাতের গলায় চেপে ধরে। ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, এবার কি করবি, আয়ে গুল্লি করে দেখা। সিরাত চোখ বন্ধ করে আছে। প্রমুখের তেজি রূপ হঠাৎই ধপ করেই নিভে গেল। ভেতরে অস্থির অনুভূতিতে মাথা কাজ করা বন্ধ করল। যদি সত্যি সত্যি গলায় ছুরি বসায়, সব মানুষই এই একটা জায়গাতে হেরে যায়। তার দুর্বলতায় যখন কেউ হাত দেয়, সে তখন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। সেই সামনে তাকিয়েই হতবিহ্বল হয়ে যায়। সিরাত মুচড়া মুচড়ি করে বলল, আমাকে এই পতারা চিহ্ন সুর হাত থেকে নিয়ে চলুন। আমি আর পারছি না। উদ্ধৃতি চিহ্ন। কবির প্রমুখের সামনে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বলল, স্যার ঠিক আছেন? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়াতেই সাফওয়ান তারা চিহ্ন টানি হাসি হেসে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে বলল, আবার দেখা হবে। পরের বার প্রস্তুতি নিয়েই আসব। তোর সামনে থেকে সিরাতকে নিয়ে যাব।
কথা শেষেই তার গাড়ি অদূরে চলে যায়। প্রমুখ আস্তে হেঁটে সিরাতকে টেনে তুলল। কিন্তু সিরাত এতদিনের অস্থিরতায় আবেগী হয়ে পড়ল মুহূর্তেই। হাঁটু ভাঁজ করে বসে শক্ত করে জড়িয়ে ধরল প্রমুখের পা। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল, আলতো করে বাম হাত দিয়ে সিরাতের মাথা আগলে নেয়। কবির পরিস্থিতি বুঝতে পেরে গাড়িতে উঠে দারোয়ানকে এক ধাক্কায় নামিয়ে বসে রইল। সিরাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। কান্নামিশ্রিত গলায় বলে উঠে, আপনি কেন এত দেরিতে আসলেন? কেন? জানেন ও আমার সাথে কি করেছে? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের গলা শুকিয়ে আসছে, হাতের ব্যথা টনটন। সে চোখ বুজে জোরে নিজের সাথে সিরাতকে জড়িয়ে নেয়। পর কয়েকবার শুষ্ক ঠোঁট চেপে ধরে সিরাতের চুলের মাঝে। সে এবার পারলে বুকের ভেতর ঢুকিয়ে বলত, দেখো সিরাত, এখানে কেমন অস্থিরতা, আমাকে শান্তিতে এক সেকেন্ডও থাকতে দিচ্ছে না। তুমি কেঁদো না, আমি সহ্য করতে পারছি না। উদ্ধৃতি চিহ্ন। সিরাত আরও কিছুক্ষণ ছোট্ট বাচ্চাদের মতো করে কেঁদে মুখ তুলে প্রমুখের দিকে তাকিয়ে বলল, দেখুন আমার গলাকে তারা চিহ্নটে গেছে, আমার কামিজও ছিঁড়ে ফেলেছে প্রমুখ। ভাগ্য ভালো বড় কিছু করার আগে আপনি এসেছেন। উদ্ধৃতি চিহ্ন। কথা বলেই আবারও ডুকরে কেঁদে উঠে। প্রমুখ হঠাৎ ওর চুলের মুঠি ধরে সিরাতের চোখে চোখ রেখে রুক্ষ মেজাজে বলল, তখন তুমি কিছু করতে পারলে না? হাতের সামনে কিছুই ছিল না? শুনেছি মেয়েরা অনেক সাহসী হয়, তবে তুমি কেন মোমের পুতুল? উদ্ধৃতি চিহ্ন। একটু থেমেই কেঁপে উঠা ওষ্ঠজোড়া নিয়ে সিরাতের গাল স্পর্শ করল। অতঃপর সিরাতের মুখ দুহাতে নিয়ে উন্মাদের মতো সারা মুখে চুম্বন করতে থাকে। টলমল চোখের জল ঠোঁট দিয়ে শুষে নিল। সিরাত লজ্জায় চোখ বন্ধ করে প্রমুখের কলার খামচে ধরে। প্রমুখ কপাল, চোখ, নাক, গাল থেকে নেমে ঠোঁটে এসে থামতেই রুক্ষ মেজাজে বলল, তোমার কঠিন শাস্তি পেতে হবে সিরাত, আমি একটুও তোমাকে চাই না। এ 2 দিন যতটা কষ্ট দিয়েছ তার থেকে দ্বিগুণ শাস্তি ভোগ করবে। সিরাত ফুপিয়ে কেঁদে মুখ লুকায় প্রমুখের বুকে। একদিকে কষ্ট, আরেকদিকে লজ্জায় সারা মুখ লাল আভায় ছেয়ে গেল। অল্প সময় পর কিছু মনে হতেই সে প্রমুখের হাত ছাড়িয়ে অস্থির কণ্ঠে বলল, আপনার হাত দেখি কতটাকে তারা চিহ্নটে গেছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ হাত লুকিয়ে থমথমে গলায় বলল, কিছুই হয়নি, চলো বাসায় যেতে হবে। না, অনেক খানিকে তারা চিহ্নটে গেছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ রাগান্বিত হয়ে তাকালেও সিরাত হাত টানতে থাকল। আজ সে দেখেই ছাড়বে কতটুকুকে তারা চিহ্নটেছে। বারবার শার্টের ঘোষায় প্রমুখের ব্যথা আরও বেড়ে যায়। শেষে কোনো উপায় না পেয়ে চট করে তারা চিহ্নটা হাতে সিরাতকে কোলে তুলে নেয়। সিরাত হা হয়ে যায়, এবার লজ্জায় মুখ নামিয়ে রইল। এ লোক আজ পর লজ্জা দিয়েই যাচ্ছে, চুমু খাওয়ার পর এখন আবার কোলেও তুলল। সে শার্ট খামচে ধরে ওর বুকে মুখ গুজে রইল। প্রমুখ অধর বাকিয়ে হেসে গাড়ি এক ঝটকায় ফেলে সেও বসল। সামনে কবির মুখ টিপে হাসছে। সে সিরাতের কোমর ধরে একটানে নিজের কাছে আনল। গায়ে শুধু ওইদিনকার কামিজ আর পায়জামা। এভাবে প্রমুখের সামনে থাকতেও অস্বস্তি হচ্ছে। লজ্জায় মস্তক নত করে রাখল। প্রমুখ সিরাতের কোমর জড়িয়ে সামনে দৃষ্টি রেখে গমগমে স্বরে বলল, পিছে উকি ঝুঁকি না মে তারা চিহ্ন রে, মনোযোগ দিয়ে গাড়ি চালা কবির। বাসায় কিন্তু তোরও একটা সুন্দরী বউ আছে। উদ্ধৃতি চিহ্ন। কবির থতমত খায়। প্রমুখ চট করে গাড়ির ভেতরের লাইট অফ করতেই সিরাত হালকা ঢোক গিলে। প্রমুখ আস্তে আস্তে খুব নিকটে গিয়ে সিরাতের গলায়, যেখানে সাফওয়ান তারা চিহ্নই ধরেছিল, সেখানে ঠোঁট ছুঁয়ে দেয় আলতো করে। সিরাত চোখ খিচে বন্ধ করে রইল। এ ছোঁয়ায় কেমন হাত পা কাঁপছে। অতঃপর বামহাত বাড়িয়ে 2 আঙুল তুলে গলায় আদর করল। খানিকটা রক্তও ছিল, সেটা প্রমুখ ধীরে ধীরে মুছে দিল। সিরাত শ্বাস বন্ধ করে আছে। তার ভেতরে এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে। এই লোকটার স্পর্শ আর নিতে পারছে না আর না। প্রমুখ মুচকি হেসে সেখানে নাক ঘষে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সারা রাস্তা সিরাতের উপর নিজের ভর দিয়ে ঘুমিয়েছিল। বেচারি সিরাত। যতবারই প্রমুখের নিঃশ্বাস তার গলার নিচে পড়েছে, তার অজানা কারণে হৃদস্পন্দন বেড়ে গেছে, সারা দেহ এসি থাকা সত্ত্বেও গেমে একাকার। ধুরু ধুরু বুক নিয়ে প্রমুখ চিবুক ধরে রেখেছিল, চাইলেও দূরে সরিয়ে দিতে পারেনি। কারণ প্রমুখ 2 হাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। সিরাত সারারাত ভাবতে থাকে, তখন কিভাবে জড়িয়ে ধরে কাঁদল। আর চুমু, কি আদর মাখানো সেই চুম্বন। ইসস,
এসব ভেবেই লজ্জায় মাথা কাতারা চিহ্নটা যায় তার, লোকটাকে দূরে সরিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে। কিভাবে পারল? তোমার পাসপোর্ট রেডি করেছি, 12 ঘন্টা পরেই তোমার ফ্লাইট। উদ্ধৃতি চিহ্ন, আমি এখন কোথাও যাব না বাবা। উদ্ধৃতি চিহ্ন, সাফওয়ানের গুল্লি লাগা হাত থেকে বুলে তারা চিহ্নটা বের করল ডাক্তার। হাত ব্যান্ডেজ করে কিছু ওষুধ লিখে দিয়ে চলে যায়। রাতে পালিয়ে আসার পথে সাফওয়ানের বাবার সাথে দেখা হয় ওর। উনিও বাংলোর উদ্দেশ্যেই রওনা দিয়েছিল। মন তার বারবার বলছিল, ছেলেটার খুব বিপদ। রাস্তায় সাফওয়ানের গাড়ি দেখতে পায়। তৎক্ষণাৎ ছেলের এই পরিণতি দেখে দ্রুত গাড়ি ড্রাইভ করে কাছের নিকট এক বন্ধুর বাসায় নিয়ে আসে উনি। সেই রাতেই ডাক্তার আসে সাফওয়ানের ট্রিটমেন্টের জন্য। বুদ্ধি করে খন্দকার সাহেব ছেলের জন্য ভিসা রেডি করেছে আমেরিকার। উনি ভেবে রেখেছে কয়েক মাসের জন্য ছেলেকে ঢাকা দিতে বলবে, না হলে উপায় নেই। অতঃপর সাফওয়ানের মুখের উপর না শুনে উনি বললেন, ভুলে যেও না, আমি যেমন আদর করতে পারি তেমনি শাসনও পারি। উদ্ধৃতি চিহ্ন, সাফওয়ান চোয়াল শক্ত করে কঠিন চোখে তাকায় খন্দকারের দিকে। তার পালিয়ে আসার মুহূর্ত বারবার মনে উকি দিচ্ছে। ঠিক ততবারই রাগে শরীর কাঁপছে। যতবার ব্যান্ডেজ চোখে সামনে পড়ছে, ওই প্রমুখকে তারা চিহ্ন রে ফেলতে ইচ্ছে করছে। সবকিছু প্ল্যান মাফিক চলছিল, শেষ সময় নষ্ট করে দিল প্রমুখ। খন্দকার সাহেব কাছে এসে তার মাথায় আদর করে আবারও বলল, তোমার মা জানতে পারলে কতটা কষ্ট পাবে জানো? তার থেকে বড় কথা, তুমি এখানে নিশ্চিন্তে থাকতেও পারবে না। প্রমুখ লোক লাগাবে, আমি কতদিন তাদের ঠেকিয়ে রাখব? একবার সামনে পেলেই বাঁচতে দিবে না। তার থেকে আমেরিকা যাও, ওই মেয়েটাকে ভুলে প্রতিশোধ নেওয়ার বুদ্ধি করো। সাফওয়ান ঝাঝালো কণ্ঠে উত্তর দেয়, সব কিছু করব, তবুও সিরাতকে আমি ফিরিয়ে আনব। সাফওয়ান, বাড়াবাড়ি করছ। সাফওয়ান এক ধাক্কায় খন্দকারকে দূরে সরিয়ে চিৎকার করে বলল, আমাকে খ্যাপিয়ে দিও না, সব সময় তোমাদের কথা শুনতে রাজি নই। প্রমুখ মতারা চিহ্ন রবে তাও আমার হাতে। কুতোত্তার বাচ্চা আমাকে আঘাত দিয়েছে, ওর কলিজা ছিঁড়ে ফেলব। উদ্ধৃতি চিহ্ন, খন্দকার সাহেব উত্তেজিত হয়ে সাফওয়ানের দিকে তেড়ে যায়। পরক্ষণেই মনে পড়ল, সাফওয়ান অসুস্থ। মাথায় তারা চিহ্ন গুণ ধরায় আবলতাবল বলছে কৌশলে ছেলেকে বাঁচাতে হবে, নয়তো শেষ রক্ষা হবে না। ফোঁস করে নিঃশ্বাস ফেলে নরম সুরে বলল, আচ্ছা, যা চাইবে পাবে, কিন্তু একটু পরেই তোমার ফ্লাইট। আমি সাইদুল ভাইকে বলে দিয়েছি, সে তোমাকে আমেরিকায় ট্রিটমেন্ট করাবে। শুনো বাবা, আগে তোমার নিরাপত্তা জরুরি। যদি বেঁচেই না থাকো, তাহলে সিরাতকে পাবে কিভাবে? তাই বলে আমি লুজারের মতো পালিয়ে যাব? উদ্ধৃতি চিহ্ন, পালিয়ে যাচ্ছ কে বলল? ঘুরে আসো, তোমার সুস্থতা প্রয়োজন। উদ্ধৃতি চিহ্ন, সাফওয়ান চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, কিন্তু তুমিও আমার সাথে যাবে। খন্দকার সাহেব হাঁপ ছেড়ে বাঁচল। বড় করে নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়িয়ে সম্মতি দিল। আন্ডারস্কোর মাওনা পৌঁছাতে পৌঁছাতে তাদের ভোর 4টা বেজে যায়। প্রমুখ আঘাত পেয়ে ঘুমিয়ে থাকায় সিরাত ডাক দেয়নি গাড়িতে। কবির আর সিরাত ধরে ধরে খুব কষ্টে নিয়ে বাসায় আসার সময়ই জেগে যায় প্রমুখ। তখনও চারপাশ আবছা অন্ধকার। প্রমুখ পাশ ফিরে তাকিয়ে দেখল, সিরাত খুব মনোযোগে নিজের ঘাড়ে প্রমুখের হাত শক্ত করে ধরে হেঁটে যাচ্ছে। এবার ঠোঁট টিপে হেসে আগের তুলনায় আরও বেশি নিজের ভর ছেড়ে দেয়। সিরাত অসহায় হয়ে ঘাড় ঘুরে প্রমুখকে হাসতে দেখে রেগে তাকাল। লিফটে উঠে প্রমুখ বলল, কবির, বাসায় যা, তোরও রেস্ট প্রয়োজন। তাছাড়া আমি এখন সুস্থ। উদ্ধৃতি চিহ্ন, কবির আর সিরাত চোখ বড় বড় করে তাকায় তার দিকে। প্রমুখ কপালে ভাঁজ ফেলে বলল,